আমাদের চাইনিজ কিছু ভার্সনের আছে FM-90 কিছু আছে, যেটা হলো মাত্র 15 কিলোমিটার রেঞ্জের আর কি। একটা হিজবুল্লাহ অথবা ইয়ামেনের যারা ইয়ামেনি হুতি যোদ্ধা, তাদের থেকেও আমাদের ক্যাপাসিটি কমের বিষয়। এবং আরও একটা বিষয় আছে, আমাদের পলিসিগত এবং আমলাতান্ত্রিক জটিলতা আছে। তার মানে কি আমরা সামান্য একটা যে বিমান কিনবো, আমাদের ডিফেন্সের দরকার নেই। 16টা বিমান দিয়ে তো আমরা ডিফেন্স করতে পারবো না এই যুগে। এটা কিছুই না, নাথিং। এই নাথিংটা আমাদের কিনে দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে ইরানে আমেরিকা এবং ইসরায়েল ব্যাপক হামলা চালাচ্ছে এবং যুদ্ধ যে শুরু হয়েছে সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্য, এবং ইসরায়েলে হামলার বিভিন্ন দেশে কিন্তু হামলা চালানো হচ্ছে। তো এই যে বিভিন্ন দেশের মানুষজন প্রাণহানি হচ্ছে, এরপর বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে ক্ষতি থেকে রক্ষার জন্য বিভিন্ন দেশ কিন্তু চেষ্টা করছে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। তো আমরা একটু জানতে চাইবো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে, এয়ার ডিফেন্স সিস্টেম কেমন আছে বাংলাদেশে, বা আদৌ কি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিনা সেই বিষয়ে এমন একজন ব্যক্তির কাছ থেকে জানতে চাইবো যিনি প্রায় 10 বছর ধরে এই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে যিনি রকেট গবেষণা নিয়ে কাজ করছেন, নাহিয়ান আল রহমান অলি একজন গবেষক। তার কাছে আমি একটু জানতে চাইবো, আপনি যদি একটু বলতেন আমাদেরকে, যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ থেকে, যদিও সেটা অনেক দূরে, কিন্তু বাংলাদেশের যদি কখনো কেউ হামলা চালাতে চায় তাহলে বাংলাদেশ সেটা প্রতিরোধ করার বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কোনো ব্যবস্থা কি আছে কি না? আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে আমি যদি এটা শুরু করি একটা হাস্যরসাত্মক বানিয়ে দিয়ে, তাহলে এইভাবে বলা যেতে পারে যে আপনার হলো আর্যভট্ট যে আপনার শূন্য আবিষ্কার করছিল, সে হলো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা চিন্তা করে শূন্যতর আবিষ্কার করছিল। ব্যাপারটা বুঝতে পারতেছে, মানে আমাদের বলতে গেলে টেকনিক্যালি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই। যদি আমাদের অন্য কোনো দেশ অ্যাটাক করে, আমাদের তারা বিনা বাধায় বিনা প্রতিরোধে আমাদের যে কোনো জায়গায় তাদের হলো মিসাইল মানে তাকে নিশানায় ফেলাতে পারবে আর কি। আর এছাড়া বাংলাদেশে যদি মনে করেন যে কিছু আছে যেটা হলো খুবই নগণ্য বলতে কি আপনার হলো আমার জন্য আদর্শ গাছের সূত্র আছে, সূত্রের মধ্যে যে এনের মান নগণ্য হয়ে যায় না, ওই সেম অবস্থা নগণ্য এটা আর কি। তো এখানে যেটা আছে আমরা মানে নামে আমরা যেটা জানি আমাদের মানে সাধারণ তথ্য অনুযায়ী, সেটা হলো আমাদের চাইনিজ কিছু ভার্সনের আছে, FM-90 কিছু আছে, যেটা হলো মাত্র 15 কিলোমিটার রেঞ্জের আর কি। আর কিছু 1-200 ম্যানপ্যাড আছে, ম্যানপ্যাড 5-6 কিলোমিটারের হবে, QW2 হবে সিরিজের। তো এগুলো আসলে একটা আপনি যদি মনে করেন যে মধ্যপ্রাচ্যের যে একটা আপনার হলো হিজবুল্লাহ অথবা আপনার হলো ইয়ামেনের যারা ইয়ামেনি হুতি যোদ্ধা, তাদের থেকেও আমাদের ক্যাপাসিটি কমের বিষয়। আচ্ছা আচ্ছা, তাদের যে ক্যাপাসিটি আছে তাদের থেকেও আমরা মানে আমি যদি ভাগ করি ক্যাপাসিটিতে, আপনাদের আমি গ্রাফে দেখাইতাম তাহলে বুঝতে পারতেন যে গ্রাফের মধ্যে আমরা কোন মানে সেক্টরে আছে এটা। আমি আর এতদিন মানে বাংলাদেশের 50 বছরের বেশি হয়ে গেল বাংলাদেশের বয়স স্বাধীনতার, তো এখনো পর্যন্ত এটা কেন গ্রো করলো না, বা এখনো ওরকমভাবে উদ্যোগ নেওয়া হয়নি কেন? আপনি তো যেটা শুরু করেছিলেন আসলে, যেটা মনে হয় আপনি পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণে করেছেন, কতটুকু সফল হয়েছেন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। এবং ধূমকেতু যে এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড আপনি যেটা প্রতিষ্ঠা করেছেন, এটার সিইও আপনি, ফাউন্ডার। তো এই যে আপনাদের কার্যক্রমের কি অবস্থা, কত দূর এগিয়েছেন, আর যেটা রকেট উৎক্ষেপণ করেছিলেন সেটারই বা কি আপডেট? কোশ্চেন অনেকগুলো হয়ে গেছে এখানটায় মাঝখানে। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট চলতেছে, কেন এতদিন আমরা কিনি নাই, এটার প্রশ্নের উত্তর আমি যতটা দেবো তার থেকে জনগণ সবাই জানে আর কি। তাও আমি বলতেছি, মূলত আমাদের কোনো দূরদৃষ্টি সম্পন্ন আমার মনে হয় কোনো নেতৃত্ব আসছিল বাংলাদেশে। এবং আরও একটা বিষয় আছে, আমাদের পলিসিগত এবং আমলাতান্ত্রিক জটিলতা আছে। এবং এটার পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের কোনো সুপার পাওয়ার অথবা যখনই কোনো দেখবেন যে একটা এলাকার মধ্যে বড় লোকের বাড়ির পাশে গরিব বাড়ি থাকে, দেখবেন যে গরিব বাড়ির তারা কিন্তু একটা টিনের ঘর ভাবে তুলতে গেলে বা একটা যদি একটা পাকা ঘর তুলতে যায় তাদের অনুমোদন লাগে কিছু করার। তা আমাদের যেটা সমস্যা সে হলো আমাদের নতজনে হয়ে থাকে। আমাদের যারাই এখানে এই পর্যন্ত আমাদের ক্ষমতায় ছিল, নেতৃত্বে ছিল, তারা এতটা সাহস দেখাতে পারেনি যে অন্যটা দেশের বিরুদ্ধে যে আমরা এই সিস্টেমগুলো ডেভেলপ তো করার কথা বাদে দিলাম, কিনতে পারি, আমরা যে কিনবো। এবং সবচেয়ে মজার বিষয়ে আপনি দেখবেন যে আগের সরকারের আমলেই কিন্তু 16টা হলো আপনারা যে মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট কেনার কথা ছিল আর কি, তাই কিনতে পারেনি। তাই কিন্তু পুরো 17টা বছর পার করেছে মানে একটা জিনিসের পিছনে। তার মানে কি আমরা সামান্য একটা যে
বিমান কিনবো, আমাদের ডিফেন্সও দরকার নেই। 16টা বিমান দিয়ে তো আমরা ডিফেন্স করতে পারবো না এই যুগে। এটা কিছুই না, নাথিং। এই নাথিংটা আমাদের কিনে দেওয়া হয়নি। আচ্ছা, বাংলাদেশে যদি সরকার এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে সেটা যদি ডেভেলপ করতে চায় তাহলে মানে কত বছর লাগতে পারে? অবশ্যই এটা খুবই ভালো প্রশ্ন, এবং এটা খুবই এই সময় মানে বাংলাদেশের সাথে যাচ্ছে আর কি। বাংলাদেশ যদি এটা করতে যায়, বাংলাদেশের করার ক্ষেত্রে এখন আমি যেটা বলবো অনেকটা ইম্পসিবল টাইপের আমাদের আছে। কারণ আমাদের হলো এখনো ইকোসিস্টেম তৈরি হয়নি। একটা ইউনিভার্সিটি আছে, এরোস্পেস ইউনিভার্সিটি, সেটার মাধ্যমে কেবল ছেলেপেলে বেড়ে হচ্ছে। তবে স্বপ্ন দেখতে তো বাধা নেই। যদি আমরা এখন কাজ শুরু করি, আজ হোক বা কালো কাজ শুরু করতে হবে আমাদের। যদি আমরা এখনো কাজ শুরু করি জিরো থেকে, তাহলে আমাদের মিনিমাম 15 থেকে 25 ইয়ার্স লাগবে সকল সিস্টেম ডেভেলপ করে আসতে। আর যদি মনে করেন যে আমরা খুবই দ্রুত করতে যাবো, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা অন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারি, কিনে তাদের সাথে চুক্তি করে, তাদের সাথে আমাদের ইঞ্জিনিয়ার কোলাবোরেশন করে, তাহলে আমরা হলো আস্তে আস্তে ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটার উপর বেস করে আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে, তাহলে আমরা হলো আরও ইমপ্রুভমেন্ট করার জন্য বা আরও রেঞ্জ বাড়ানোর জন্য করতে পারি। সেটাকে করার ক্ষেত্রে আমাদের 5 থেকে 10 বছর এনাফ টাইম। আচ্ছা আচ্ছা, যেটা ইরান করছে। ইরানের যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা হলো S-300 যে সিস্টেম আছে সেটার উপর বেস করে তারা নিজেরা তৈরি করছে আর কি। ও তাদের তো ইরানের তো নিজস্ব প্রযুক্তি আছে। হ্যাঁ। এবং এই দেখলাম যে তারা বিভিন্ন ধরনের যে ফাত্তা এবং এই সুপারসনিক হাইপারসনিক যেসব মিসাইলগুলি তারা মানে তৈরি করেছে, এটাও তো চাইলে বাংলাদেশ গবেষণা করলে একটা সময় এখন আমি যদি সত্য কথা বলতে যে আমাদের বাংলাদেশের এখনই ক্যাপাসিটি আছে এটা। আমরা যদি মনে করি যে আমরা এখন 200-500 কিলোমিটার করতে যাবো, সেটা আমাদের 2 বছর লাগতে পারে আর কি। মানে 500 কিলোমিটার রেঞ্জে এখন আমাদের ক্যাপাসিটি আছে, ফুললি ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা, এটা তো বিশাল ব্যাপার। তাহলে এটা মানে উদ্যোগটা নেওয়ার খালি এতদিন উদ্যোগটা নেওয়ার বলতে কি, হ্যাঁ এটা যা আসলে এখন যেটা করতে হবে বেশি কিছু না, কাউকে সাহস করে কোনো সরকারকে উদ্যোগ নিতে হবে একটা স্টেপ নিলে মোটামুটি বাদবাকিটা আমাদের যে রুয়েট আমরা আছি, আমরা একা কোম্পানি, আমি একা কোম্পানি না, আমি কোম্পানি আছি, যেমন ধুমকুদেশ আছে, এদিকে যাদব পিসি আছে, এভিএন এরোস্পেস আছে, ওদিকে আরও হলো বাংলা ক্যাট নামে আর কটা, মানে অনেকগুলো 12 থেকে 13টার মতো কোম্পানি আছে। আমরা যদি সবাই একসাথে বসে মনে করি যে আমরা এটা করবো এয়ার ডিফেন্স সিস্টেম, তাহলে আমরা করতে পারবো। এবং সেই সাথে আমি রিসেন্টলি তুরস্ক এবং আরও কটা আপনার দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানির সাথে বসছিলাম এইসব নিয়ে। কারণ আমার তো চাই যে আমরা ব্যবসা করতে হবে, আমাদের ব্যবসার বিভিন্ন কথা। তা আমাদের ইচ্ছা আছে যে এটা নিয়ে আগানোর ফিউচার, এখন না। কারণ আমাদেরকে তো অবশ্যই সরকার থেকে বলতে হবে যে না, মানে আমরা চাচ্ছি যে এটা নিয়ে আগাবো, আমরা ভীষণ দেখতেছি, তোমরা কি বলো, তোমাকে আমার সাথে যুক্ত হবো কিনা, তখন আমাদের অবশ্যই আমরা এটা ইনিশিয়েটিভ দিতে পারবো না। এই এত বড় ইনিশিয়েটিভ নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই। আচ্ছা, আপনি তো ট্রিপলিতে পড়াশোনা করেছেন, অ্যারোস্পেস নিয়েও পড়াশোনা করেছেন। বাংলাদেশের যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে যে এতদিন এত মেধাবী স্টুডেন্টরা যে বের হয়ে কেন বাংলাদেশে এই অ্যারোস্পেস নিয়ে কাজ করছে না? এবং কিন্তু তারা দেখা যায় যে নাসাতে কিন্তু তারা অনেকেই কাজ করছেন, বড় বড় পর্যায়ে রয়েছে। তো বাংলাদেশে কেন এই মেধাগুলি চলে যাচ্ছে, বাংলাদেশে কেন তারা কাজ করছে? আসলে এটা নিয়ে কথা বলতে গেলে আপনি কিন্তু আমাদের জার্নিটা দেখছেন। আমরা যে 2018 শুরু করলাম, 18 সাল থেকে 2026 সাল, কয় বছর হয়েছে? আপনার মানে প্রায় 8 বছরের কাছাকাছি রানিং চলতেছে। এই 8 বছরের মধ্যে আমাদের টিমের কতগুলো ছেলে দেশে বাইরে চলে গেছে। এবং তারা কেন চলে গেছে? কারণ হলো আমরা তাদেরকে রাখার মতো এনাফ আমাদের ফান্ডিং নাই, আমাদের না আছে কোনো পলিসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র স্পার্সও আছে, কিন্তু আমাদের রকেট নিয়ে যে আমাদের স্পেসে লঞ্চ করবো, সেটা কোনো এখন পর্যন্ত কোনো আইন কানুন নীতিমালা এবং পলিসি নাই। আর পলিসি ছাড়া একটা কোম্পানি কেমন রকেট তৈরি করে লঞ্চ করতে পারবে? আমি যদি লঞ্চ করতে যাই আমার নামে কেস দিয়ে দেবে, মানে যদি আমি সকল অনুমোদন না করতে যাই, তখন কোনো আইন নাই তো। তার মানে কি, একটা তো আইন তৈরি করতে হবে। আপনি আগেই তো বলবে, আগে তো আপনার নেতারা চাবে যে একটা ভীষণ দেখতে হবে যে আমরা এত সালের মধ্যে একটা কিছু অ্যাচিভ করবো। আমার তো ওই ভীষণই নাই, আমার ভীষণ নাই, তার মানে আমাদের পলিসি নেই। যেহেতু পলিসি নেই, তার মানে আমাদের ওই ভীষণে কাজ করার মতো স্বাভাবিক। আমাদের ছেলেমেলে কেন আপনার বিসিএস নিয়ে সবাই দৌড়ায়? কারণ আমাদের তো পেট বাঁচাতে হবে, আমাদের পরিবার আছে। আমি একটু জানতে চাই যে এই যে আপনারা একটা উৎক্ষেপণ করে গবেষণা পরীক্ষামূলক করতে গেলে কেমন খরচ হয় ন্যূনতম? আমি যদি বলি, আপনি যদি একটা খুবই ধরেন সাউন্ডিং রকেট করতে যান স্পেসের জন্য, সাউন্ডিং রকেট জাস্ট আপনার হলো টাইপের, আমাদের ধরেন 100 বা 150 কিলোমিটার যাবে, তাহলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 মিলিয়ন ডলারের মতন আপনি স্টুডেন্ট পর্যায়ের রকেটের মধ্যে পড়বে। আর ইন্ডাস্ট্রিয়াল রকেটের কথা আমি বাদে দিলাম। ইন্ডাস্ট্রিয়াল রকেট এবং এছাড়াও আমি যে আবার যেটা যেগুলো হলো আরও বড় আকারের SSLV স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এগুলো হলো আপনার প্রায় $100 মিলিয়ন থেকে $200 মিলিয়ন কাছাকাছি পড়বে, সব মানে অল ইকোসিস্টেম সহকারে। আর যদি মনে করেন যে সরকারিভাবে করতে যাবে, আমরা কোম্পানি করলে এটা পড়বে। আর যদি সরকারিভাবে করতে যায় আরও নেবে, মানে পড়বে। এছাড়াও যে লঞ্চিং সিস্টেম আছে আমাদের, যে লঞ্চিং কমপ্লেক্স, আমাদের কমিউনিটি সিস্টেম গ্রাউন্ড থেকে,
এবং বিভিন্ন ধরনের রিলে যে অ্যান্টেনা সিস্টেমগুলো মানে কমিউনিকেশন সিস্টেমের এই সব সহকারে মনে হয় আপনার $500 মিলিয়ন মতো একটা কস্টিং আছে এটা সবগুলো মিলাই আর কি মানে অল একটা ইকোসিস্টেম করতে। এবং ইরান যে আপনার ইরান বা ইন্ডিয়া যেটা করছে ইসরো কিন্তু একদিনে করে নেই। ইসরো এটা শুরু করছে 1950 সালে এবং তারা ওই সময় একটা চার্চের মধ্যে ইসরায়েল না আপনার ইন্ডিয়া আপনার একটা চার্চের মধ্যে চার্চ ভাড়া নিয়ে সেই চার্চের মধ্যে কয়েকজন হলো প্রফেসর আপনারা সবাই নাম জানেন আর কি সারাভাই নাম, তো উনি এবং তার ছাত্র ছিল আপনার এপিজে আব্দুল কালাম আজাদ এবং নম্বী নারায়ণ। তারা কিন্তু ওই সময় জাস্ট ওই চার্চের মধ্যে প্রথমে তারা বেলুন ছাড়তো স্পেসের মধ্যে মানে আপনার হলো আয়ন স্তর নিয়ে গবেষণার জন্য, যাতে হলো কি অন্যান্য দেশ তাদেরকে সন্দেহ না করে। পরবর্তীতে তারা সাউন্ডিং রকেট বানালো এবং সেটা সাউন্ডিং রকেট ছিল আপনাদের কত বেশি বড় না যে আমাদের যে প্রথম আমাদের যে আপনাদের টিম যেটা লঞ্চ করলো যে স্টুডেন্ট রকেট যেটা আপনারা ইউজ করছিলেন ছোট রকেট একটা এই সেম সাইজের রকেটটা কিন্তু তারা লঞ্চ করছিল ওই সময়। ওদের ওই রকেট দিয়ে তাদের যাত্রা শুরু, এবার আমাদেরও সেমভাবে ওই টাইপের রকেটের যাত্রা শুরু আর কি। কিন্তু আমরা কিন্তু থেমে যাইনি, আমরা আস্তে 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 যেভাবে হোক টাকা মানে আমাদের অন্যান্য কোম্পানি থেকে টাকা ইনভেস্টমেন্ট ম্যানেজ করে আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত আসতে পারছি আর কি। কিন্তু এখন বলতে পারেন যে বুয়েটের তো ছাত্রছাত্রীরা তো নিজে কামাই করে না, তারা কেমন নিজের ইনভেস্টমেন্ট মানে এই কাজটা করতে পারবে বলেন? তারা কিন্তু অনেক মেধাবী। তারা কিন্তু আপনি জানেন যে আপনি যদি নাসা যে মানে ডাক খাই চিলেন দিয়ে বলেন যে বুয়েটের দিকে আছেন দেখবেন অনেক হাত তুলে ফেলছে। আচ্ছা আচ্ছা, এখন তার মানে কি আমাদের মেধা আছে কিন্তু আমাদের পলিসি নাই, আমাদের ফান্ডিং নাই, আমাদের হলো কোনো ভিশন নাই। আমি যখন হলো সিঙ্গাপুরে গেলাম এটা নিয়ে, সেটা কিন্তু 32টা দেশ আসছিল এবং আমরা 32টা দেশে মিটিং করছি। আমি আপনার হলো জ্যাক্সার যে ভাইস প্রেসিডেন্ট তার সাথে বসছি, জাপানিজ যেটা আছে, তুরস্ক এরোস্পেস যে আপনার হলো এজেন্সি তার সাথে বসছি, মোটামুটি সব তুরস্কে বসছি, আমরা হলো ইয়েতে বসছি আপনার কিছু বলেন মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, সাউথ কোরিয়া বলেন, তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ আছে, অস্ট্রেলিয়া বলেন, তারপর আপনার হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স যেটা আছে আপনার হলো সিঙ্গাপুর, তাদের সাথেও বসছি আমরা আলাপ করছি। এবং সবচেয়ে মজার বিষয় মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং আমরা জ্যাক্সা আমাদের বলছে না হ্যাঁ আপনাদের যদি দেশে রকেট লঞ্চ করতে ঝামেলা হয় আপনি চলে আসুন আমাদের জাপানে আসেন, হ্যাঁ আপনারা আমাদের এখানে লঞ্চিং কমপ্লেক্স আছে, আপনার রকেট নিয়ে আসবেন লঞ্চ করে দেবেন। এই ক্ষেত্রে সরকারের তাহলে করণীয় এখন এখানে সরকারের কিছু করার নেই, এটা যেটা আছে আমাদের সিদ্ধান্ত করে আমরা দেশে আছি এখন। মানে একটা হলো আমি দেশপ্রেম বেচবো না, কিন্তু আমরা চাচ্ছিলাম যে যেহেতু এটা দেশের নাম নিয়ে তৈরি করা হয় বাংলাদেশে, দেশকে মানুষকে স্বপ্ন দেখেছি, এটা একটা আমার দায়বদ্ধতা হয়ে গেছে মানুষের কাছে। এখন আমি দায়বদ্ধতা আমি যদি চলে যাই দেশ থেকে আমি জানতে পারি সমস্যা নেই, আমাদের এখন মোটামুটি বাইরে কটা আমাদের আউটলেট খোলার মানে আমাদের অফিস খোলার কথাবার্তা চলতেছে, এবার আমার খুলতে হবে, কারণ আমরা একটা দেশের উপর নির্ভরশীল হয়ে আমরা মানে ওটা গ্লোবাল বিজনেস করতে পারবো না। তা এখন যেটা আমরা করতে যাচ্ছি যে অবশ্যই আমরা বাংলাদেশকে হাব বানাতে চাই, কিন্তু সেই সাথে আমরা হাব বানাতে গেলে আমাদের বিজনেস করতে হবে, আমাদের ব্যবসা করতে হবে। যখন আমি এই সেক্টরে টাকা দেখাইতে পারবো যে বিদেশ থেকে আমাদের টাকা বাংলাদেশে আসতেছে, তখন সরকার বুঝবে হ্যাঁ অবশ্যই যেহেতু মানে ধূমকেতু এক্স অথবা অন্যান্য যারা এরোস্পেস কোম্পানি আছে তারা এখন বাংলাদেশের মধ্যে বৈদেশিক মুদ্রা আনতেছে, যেমন গার্মেন্টস আনে, যেমন আমাদের যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে, এবং এটা তো সম্ভাবনাময়, অবশ্যই সম্ভাবনা, এটা বিশেষ সম্ভাবনা। আমরা বলতেছি না যে আমাদের টাকা দেন, আমি কখনো বলি না এখন আর। আমি প্রথমের দিকে বলছিলাম যে আমরা তখন ছাত্র ছিলাম এখন থেকে কয়েক বছর আগে, অনেক বছর আগে, কিন্তু এখন আমরা তো মোটামুটি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছি। এখন আমাদের যে বাংলাদেশের এরোস্পেস যে এরোস্পেস এভিয়েশন অ্যাসোসিয়েশন আছে, যেটা এর মধ্যে 12টা থেকে 15টা কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু আমি হলো আপনার হলো গিয়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে আছি। আমরা কিন্তু এই 12টার মধ্যে যে কোম্পানি আছে তার কিন্তু মিলে মোটামুটি চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে ইকোসিস্টেম তৈরি করতে, যে আমরা একাই সব কিছু করবো না বা একাই সব কিছু খাবো না, আমরা হলো এক একজন এক একটা কাজ করে একটা সবাই আগাবো, সবাই উঠবো, এবং এটা আমরা এইভাবে আগাচ্ছি। এখন আমার কথা হলো আমরা আপনি বলতে পারেন যে কেমনে আমরা হলো বর্তমান যে আমাদের তো টাকা নেই দেশে, আমরা এই টাকা কম টাকা দিয়ে কেমনে করতে পারি। আমার কাছে একটা খুবই ভালো আইডিয়া আছে, খুবই ভালো আইডিয়া। আমাদের যে বর্তমানে যে সরকারের যে ফান্ড আছে তার 1 টাকা ফান্ডও বাড়াইতে হবে না, নট এ সিঙ্গেল টাকা। তাহলে কিভাবে যেটা করতে হবে আপনার হলো বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সেসব কোম্পানিকে বলতে হবে তোমরা যেসব বাংলাদেশের প্রোডাক্ট সেল করতেছো অথবা অবশ্যই প্রোডাক্ট R&D করতেছো, যখন রিসার্চ করতেছো, তোমাদের রিসার্চ করার ক্ষেত্রে তোমরা যদি রিসার্চের মধ্যে এত % টাকা ব্যয় করো তাহলে তোমরা হলো ট্যাক্সের ক্ষেত্রে সাবসিডি পাবা। আচ্ছা আচ্ছা। এবং তোমরা যদি বুয়েট রুয়েট আছে এবং যেসব এরোস্পেস ইউনিভার্সিটি আছে আমি যেখানে মাস্টার্স করছি আর কি, সেসব ইউনিভার্সিটি যদি তোমরা ফান্ডিং করো মানে রিসার্চে ফান্ডিং করবা, কোলাবোরেশনে কাজ করো, তাহলে তোমরা যত টাকা ফান্ডিং করবা সেটার সাপেক্ষে তোমরা ট্যাক্স রিটার্ন পাবা।
আচ্ছা আচ্ছা একটা জাস্ট খুবই খুবই সিম্পল সিস্টেম। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলি শেষ। এটা এই একটা করুক, এবং আপনি বলেন ব্রাজিল বলেন, ইন্ডিয়া বলেন, পৃথিবীর সকল যে চীন বলেন, সব সব দেশের মধ্যে এই সেম জিনিসটা করা, সেম আইনটা করা। এই আইনটা এখনই করে পাবলিশ করেন, আগামী 10-5 বছরের মধ্যে দেখবেন পুরা বুয়েট কুয়েট দেখবেন সবাই রকেট বানাচ্ছে, সবাই মিশে বানাচ্ছে। খুব চমৎকার। আচ্ছা একটু যদি সংক্ষেপে শেষ আপনি একটু বলতেন যে বর্তমান বাংলাদেশ যে এয়ার ডিফেন্স সিস্টেম একদম নাজুক, এই অবস্থায় কতটা ঝুঁকিপূর্ণ? এখন চাইলে তো যে আমাদের ঝুঁকিপূর্ণ বলতে কি, আমি তো ডিফেন্স সেক্টরে ড্রোন নিয়ে কাজ করছি, আপনারা জানেন বিষয়গুলো। আমি মোটামুটি ডিফেন্স সেক্টরে সেনাবাহিনীতে এটা নিয়ে অনেক কাজ করা আছে আমার, এবং আমি তাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে। আমি এমন একজন জিজ্ঞেস করছিলাম যে ভাই, যদি কোনোটা দেশে অ্যাটাক করে তখন আমাদের ঢাকাকে আমরা বাঁচানোর মতো কী হবে? তখন উনি আমাকে সহজভাবে, মানে যেহেতু আমাদের কাছের লোক, তখন বলছে যে নারায়ণ, আমরা জাস্ট কী করবো, যে আমাদের যে জায়গা আছে সেটা সরে যাবো, ওগুলো ধ্বংস হবে, তারপরে আমরা মানে গেলিরা মানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে আগাবো। আমাদের এত ক্যাপাসিটি নেই যে আমরা হলো তাদের যে প্রথম ফেজে যে মিসাইলগুলো আসবে তা আটকানোর, আমরা জাস্ট ড্যামেজটা নেবো নিজেদের উপর। তেমন কি বুঝতে পারছি ব্যাপারটা? তো খুবই নিরাপত্তাহীনতায় আছি আমরা। হ্যাঁ। তো এই যে আমরা নিরাপত্তাহীনতায় আছি, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেন তৈরি হয়, এটা নিয়ে যেন বাংলাদেশের যেসব কোম্পানিগুলো স্পেস নিয়ে কাজ করছে তারা যেন এগিয়ে যায়, এবং সেই ক্ষেত্রে যেই পরিকল্পনার প্রয়োজন আমরা আশা করি সরকার সেই বিষয়ে নজর দিবেন, এবং এই সেক্টরে যারা আছেন তাদেরকে নিয়ে বসে সেই বিষয়টা এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ স্টার নিউজের সাথে থাকার জন্য।